আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ফারহান লিয়াকত অনিক, এমডি ফেজ বি রেসিডেন্ট কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আজকে আমাদের এমআরসিপি পার্ট 1 ওরিয়েন্টেশন ব্যাচের 5th সেশন এবং সর্বশেষ ক্লাস। আজকে আমরা রিউমাটোলজি নিয়ে পড়াশোনা করব এবং এটা নিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব কিভাবে রিউমাটোলজি থেকে প্রশ্ন আসে, এবং আমরা খুব কমন একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে পড়াশোনা করব। রিউমাটোলজি থেকে মোটামুটি 14টার মতো কোশ্চেন আসে এমআরসি পার্ট 1 পরীক্ষায়, যে কারণে রিউমাটোলজি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে একটা। আপনারা জানেন যে ক্লিনিক্যাল সায়েন্সে মোটামুটি 25টার মতো প্রশ্ন আসে, আর বাকি যে সাবজেক্টগুলো আছে যেমন কার্ডিওলজি, নিউরোলজি, এন্ডোক্রাইনোলজি, রিউমাটোলজি, এরকম কয়েকটা সাবজেক্ট আছে, রেসপিরেটরি মেডিসিন, এগুলো থেকে মোটামুটি অ্যারাউন্ড 14 থেকে 15টা কোশ্চেন এসে থাকে। আচ্ছা, এখন যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা এখনো যুক্ত হননি, আমরা তাদের জন্য একটু অপেক্ষা করব। লাইভটা শুরু করার আগে একটু অপেক্ষা করব আমরা। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক্ষুনি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস রিউমাটোলজি। রিউমাটোলজির যে টপিকটা আজকে পড়াবো সেটা হচ্ছে মারফান সিনড্রোম। এটা থেকে এমআরসিবি পার্ট 1 পরীক্ষায় ইনভ্যারিয়েবলি কোশ্চেন হয়ে থাকে। আপনারা যারা যুক্ত হয়েছেন দয়া করে আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। মেডিকেল কলেজের নাম এবং সেশন। আমরা এমআরসিপি পার্ট 1 পরীক্ষার প্রিপারেশনটা কিভাবে নিতে হবে এটা নিয়ে আমরা আসলে বিগত ক্লাসগুলোতেও ডিসকাস করেছি, আজকে ক্লাসেও ডিসকাস করব। দেখেন, এমআরসিপি পার্ট 1 পরীক্ষার প্রিপারেশনটা খুবই টেকনিক্যাল। এখানে কিন্তু পড়ার পরিমাণ এত বেশি না, কিন্তু অনেক বেশি প্রিসাইজ এবং স্পেসিফিক প্রিপারেশন নিতে হয়। আপনি যেটাই পড়বেন সেই জিনিসটা যাতে স্পেসিফিক হয়, এবং আমাদের নাইস গাইডলাইন যেটা আছে, ইউকে ভিত্তিক যে নাইস গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী যাতে হয়, তাহলে আপনি মোটামুটি পরীক্ষার হলে ভালো অ্যান্সার করতে পারবেন। আমরা অপেক্ষা করব বাকিদের যুক্ত হওয়ার জন্য। প্লিজ যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে মেডিকেল কলেজ এবং সেশন এই দুইটা আমাদেরকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাবেন। একটু ধৈর্য ধরবেন, আমরা শুরু করে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই শুরু করে দিচ্ছি। আমাদের লাইভ সেশন চলছে এবং কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ক্লাসে ফিরে যাব। আজকে আমরা রিউমাটোলজি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক মারফান সিনড্রোম, এটা নিয়ে আলোচনা করব, এবং এটা নিয়ে আমরা বুঝে বুঝে পড়ার চেষ্টা করব মারফান সিনড্রোমের কোন অংশ থেকে প্রশ্ন আসে এমআরসি পার্ট 1 পরীক্ষায়। এবং পড়া শেষ হওয়ার পরে আপনাদেরকে 5টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, কোয়েশ্চেনগুলো আপনারা নিজেরাই সলভ করবেন। এবং আমার বিশ্বাস যদি ক্লাসটা আপনারা একটু মনোযোগ দিয়ে করেন তাহলে কোয়েশ্চেনগুলো সলভ করা আপনাদের জন্য খুব কঠিন কিছু হবে না। আমরা শুরু করে দিচ্ছি। প্লিজ যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে মেসেঞ্জারে আমাদের কমেন্ট বক্সে আপনাদের নাম এবং মেডিকেল কলেজের নামটি আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট বক্সে কমেন্ট করলেই হবে। আমরা চেষ্টা করব খুব ক্লিয়ার কনসেপশন নিয়ে এমআরসি পার্ট 1 এর পড়াগুলো পড়তে, এবং এটা পড়লে আশা করি আমাদের কনসেপশন যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের এমআরসি পার্ট 1 পাস করা খুব কঠিন কিছু হবে না। যদিও এটা একটা ব্যয়বহুল পরীক্ষা, কিন্তু এই পরীক্ষাটা পাস করাটা আহামরি কঠিন কিছুই না, যদি আমরা একটু টেকনিক্যালি একটু বুঝে শুনে পড়তে পারি। কোন জিনিসটা আমাদের লাগবে সেই জিনিসটা যদি আমরা একটু বুঝে বুঝে পড়তে পারি তাহলে আমাদের খুব বেশি কিছুর আর প্রয়োজন হবে না। এবং এমআরসি পার্ট 1 পরীক্ষা আমাদের দেশীয় যে পরীক্ষাগুলো আছে যেমন রেসিডেন্সি বা এফসিপিএস পার্ট 1 এর থেকেও তুলনামূলকভাবে ইজি। রেসিডেন্সি বা এফসিপিএস পার্ট 1 এর যেটা সমস্যা সেটা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রেই জানি না যে অনেক ক্ষেত্রে আমরা বুঝতে পারি না যে আমাদেরকে কতটুকু পড়তে হবে। এই জিনিসটা আসলে অনেক ক্ষেত্রে আমাদের বোঝাটা সম্ভবপর হয়ে ওঠে না।
কিন্তু এমআরসি পার্ট 1 এর ক্ষেত্রে আমরা একটা প্রিপারেশন যদি আমরা নিয়ে ফেলি, মোটামুটি এটা প্রিপারেশন নিয়ে ফেলি, তাহলে অবশ্যই আমাদের জন্য এমআরসি পার্ট 1 পাস করাটা একদমই কঠিন হবে না। সাদিয়া জাহান প্রিয়াঙ্কা কমেন্ট করেছেন, ধন্যবাদ। জিএসভি এমসিএইচ 2015-16 সেশন। অনিক আহমেদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। জেজেড এমইউ চায়না থেকে 16-17 সেশন। তো যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা যুক্ত হয়েছেন কিন্তু কমেন্ট করেননি, প্লিজ আপনাদের কমেন্ট করতে কিন্তু সময় লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কমেন্ট করে ফেলতে পারবেন। মেডিকেল কলেজ এবং সেশন, মেডিকেল কলেজ এবং সেশন এই দুইটা প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানান, এটা আমাদের জন্য জরুরি। মেডিকেল কলেজের নাম এবং সেশন এই দুইটা আমাদেরকে কমেন্ট করে একটু জানাবেন প্লিজ। আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করব। যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ। মেডিকেল কলেজের নাম এবং সেশন এটা আপনারা একটু জানাবেন। আমরা এক্ষুনি শুরু করতে যাচ্ছি। আমাদের টপিক হচ্ছে মারফান সিনড্রোম। মারফান সিনড্রোম সম্পর্কে আমরা অনেকেই জানি। মারফান সিনড্রোম আন্ডারগ্রেডে আমাদের কিছু আমরা ধারণা ছিল আমাদের মারফান সিনড্রোম সম্পর্কে। এটা জেনেটিক অ্যাবনর্মালিটি, এবং মারফান সিনড্রোমের পেশেন্ট কিন্তু খুব আনকমন না। এই পেশেন্টটা আপনারা ঢাকা মেডিকেল কলেজ, বিএসএমইউ এই জায়গাগুলোতে আসলে যারা পোস্ট গ্রাজুয়েশন করছেন তারা অহরহ পাবেন। পেরিফেরিতে অনেক সময় মারফান সিনড্রোমের পেশেন্ট পাওয়া যায়। আমি যখন উপজেলায় কাজ করতাম তখন আমার উপজেলায় মারফান সিনড্রোমের একটা পেশেন্ট আমি পেয়েছিলাম। প্লিজ যারা যুক্ত হয়েছেন, মেডিকেল কলেজের নাম এবং সেশন আপনার জন্য খুব কষ্ট হবে না আশা করি। একটু কষ্ট করে আপনারা মেডিকেল কলেজের নাম এবং সেশনটা আমাদেরকে জানান। মারফান সিনড্রোম নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আমাদের হবে, এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন। আমার মনে হয় এমআরসি পার্ট 1 এর জন্য মারফান সিনড্রোম যতটুকু দরকার আজকে আমি ততটুকু ইনশাল্লাহ পড়িয়ে দিব, এবং এরপরে পাস মেডিসিন ভিত্তিক যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দিব, এবং আপনারা নিজেরাই সলভ করার চেষ্টা করবেন। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি, কিন্তু কমেন্ট কিন্তু আমি খুব কম পাচ্ছি। আব্দুল্লাহ মারুফ ইব্রাহিম, মেডিকেল কলেজ 2016-17 সেশন, অনেক ধন্যবাদ আপনাকে। বাকিরা কেন কমেন্ট করছেন না আমি আসলে জানি না। কয়েক সেকেন্ড হয়তো লাগবে, আপনার 30 সেকেন্ডের মধ্যে আপনি কমেন্টটা করে ফেলতে পারেন। সংক্ষেপে মেডিকেল কলেজের নাম এবং সেশন এই দুটো একটু কষ্ট করে জানিয়ে দিন, আমাদের শুরু করে দিব আমরা তাহলে এক্ষুনি। প্লিজ একটু কমেন্ট করে একটু জানাবেন আমাদেরকে মেডিকেল কলেজের নাম এবং সেশন, এটা আমাদের জন্য খুব ভালো হবে। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আমি আসলে ক্লাসের লিঙ্কটাতে ঢুকতে আমার একটু সমস্যা হচ্ছিল। আপনারা সবাই ক্লিয়ার কিনা? সাইদ সরকার, ডাক্তার সাইদ সরকার, ডিএনএমসি 2016-17 সেশন। পারভেজ মুগ্ধ, এএফএমসি 2014-15 সেশন। অনেক ধন্যবাদ। আমাকে একটু জানাবেন প্লিজ, কেউ একজন কমেন্ট করে একটু জানান ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ফাহাদ আল নাহিয়ান, পাচ্ছি, অনেক ধন্যবাদ। যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় আমাদের টেকনিক্যাল টিম সবসময় রেডি আছে আপনাদেরকে সাহায্য করার জন্য, আপনারা একটু কমেন্টে জানাবেন। পারভেজ মুগ্ধ বলেছেন ক্লিয়ার। আচ্ছা, মেডিকেল কলেজের নাম এবং সেশন প্লিজ একটু কষ্ট করে জানিয়ে দিলে ভালো হয়। আমরা সেশনটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, অনেকেই আমাদের শুরুতেই আমরা আমাদের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে একটু কথা বলবো। অনেকে আমাদের ফাউন্ডেশন ব্যাচ নিয়ে জানতে চেয়েছেন, আমি সংক্ষেপে একটু বলবো। দেখেন, আমরা দুইটা ফাউন্ডেশন ব্যাচ অ্যারেঞ্জ করছি, একটা হচ্ছে এপ্রিল 2023 ডায়েটের জন্য, আর একটা হচ্ছে অগাস্ট 2023 ডায়েটের জন্য। এপ্রিল 2023 ডায়েটের জন্য যেটা, এটার ডিউরেশনটা হচ্ছে 7 মাস। আমি খুব সংক্ষেপে একটু বলবো। আমাদের, আমি দুঃখিত, আমাদের এপ্রিল যে সেশনটা আছে সেটা হচ্ছে ডিউরেশন হচ্ছে 7 মাস। আমরা এখন প্রাইসটা একদম ফ্ল্যাট প্রাইস রেখেছি, 14,000 টাকা দুইটা ইনস্টলমেন্টে দিতে পারবেন আপনি। 7 মাসের জন্য আপনার খরচ হচ্ছে 14,000 টাকা, যেটা আপনি দুইটা ইনস্টলমেন্টে দিতে পারছেন। আচ্ছা, এখন টোটাল আমরা নিব 50 ক্লাস। এই ফাউন্ডেশন ব্যাচটা কাদের জন্য? যারা একদম বিগিনার, যারা মোটামুটি 100% গ্যারান্টি নিয়ে
পাস করতে চান, মানে গ্যারান্টিটা হয়তো ওইভাবে দেওয়া যাবে না, বাট 100% প্রিপারেশন নিয়ে যারা বসতে চান, যারা একদম কনসেপশন ক্লিয়ার করে পড়াশোনা করতে চান, রিস্ক ফ্রি ভাবে আপনি করতে চান। দেখেন, খেয়াল করবেন, যদি এই ফাউন্ডেশন ব্যাচে আপনি এডমিটেড হন, 7 মাসে ইনশাল্লাহ আপনাদেরকে আমরা পূর্ণভাবে আমরা প্রিপেয়ার করে দিতে পারবো। ফাউন্ডেশন ব্যাচ 1 এপ্রিলের জন্য যারা আরো করে দিতে চান, যেটা ভাইয়া আমি আরো লম্বা প্রিপারেশন নিয়ে দিতে চাই, আমি কোনো রিস্ক নিব না, যেহেতু এই পরীক্ষার খরচ প্রায় এখন 75,000 টাকার মতো, আমি কোনো রিস্ক নিব না, তাহলে তাদের জন্য আছে ফাউন্ডেশন ব্যাচ 2 সামনের বছর অগাস্ট 23 ডায়েটে। এখানে আমরা এটা ডিউরেশন হচ্ছে 10 মাস। এখানে খরচটা আমরা অনেক আরো কমিয়ে দিয়েছি, 21,000 ছিল 18,000 করে দিয়েছি। এটা 3টা ইনস্টলমেন্টে 6K × 3 318 3টা ইনস্টলমেন্টে আপনি পে করতে পারবেন। আপনার ফাইন্যান্সিয়াল বার্ডেন ইনশাল্লাহ হবে না। যারা ইন্টার্নশিপে আছেন, যারা একটু জুনিয়র আছেন, সবার জন্য, সবার কথা চিন্তা করে আমরা এগুলা এই ব্যাচগুলো অ্যারেঞ্জ করেছি। তাহলে টোটাল 60 ক্লাসেস, এখানে 70+ এক্সাম, সব ধরনের পিডিএফ দেওয়া হবে। এখন আমরা কি কি পড়াবো, আমরা পড়াবো কি কি, 2টা ব্যাচের জন্যই আমরা যা যা পড়াবো, ম্যাটেরিয়ালস, অনেকে ম্যাটেরিয়ালস জিজ্ঞেস করেন, ম্যাটেরিয়ালস হবে পাস মেডিসিন, সবার আগে পাস মেডিসিন মনে রাখবেন। পাস মেডিসিন হচ্ছে আপনার ভিত্তি। অনেকে অনেক কথা বলবে, হামাদ পড়ো, এই পড়ো, সেই পড়ো, না, পাস মেডিসিন হচ্ছে ভিত্তি। পাস মেডিসিনের বাইরে টপিক থেকে খুব কম প্রশ্ন আসে। তারপর হচ্ছে পাস টেস্ট, পাস টেস্টটা করলে আপনি একদম এক্সপার্ট হয়ে যান। পাস টেস্টটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য। এর থেকে গুরুত্বপূর্ণ কি জানেন, এটা হচ্ছে পাস্ট পেপারস। পাস্ট পেপারস মানে হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো, বিগত বছরের প্রশ্ন, পাস মেডিসিন এবং পাস পেপারস, এই দুইটা যদি আপনি ভালো করে পড়তে পারেন, ভালো করে মানে কনফিডেন্টলি যদি আপনি পড়তে পারেন, তাহলে আশা করা যায় আপনার জন্য এমআরসিপি পার্ট 1 একদম সহজ হবে। যে যাই বলুক না কেন, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, পাস মেডিসিন, পাস পেপারস, হামাদ পড়তে যাবেন না। যারা বিগিনার, হামাদ পড়তে যাবেন না, আমাদের অনেক কিছু লেখা আছে। আমার শুধু পার্ট 1 এর জন্য না, পার্ট 2 এর জন্য আমাদের অনেক ডিটেলস লেখা আছে। এত ডিটেলস আপনার পরীক্ষার জন্য, পাস করার জন্য দরকার নাই। আপনার তো এখানে স্কোর করতে হবে 65%, আপনার 90% দরকার নাই। আপনি এমনভাবে প্রিপারেশন নেবেন যাতে আপনি 75% স্কোর করতে পারেন। 75% করলে মানে অনেক বেশি। আপনার 540-তে পাস, আপনার টার্গেট থাকবে আমার আপনার 700 এর মতো স্কোর করা বা 650 স্কোর করা, 650 আশেপাশে স্কোর করা, তাহলে আপনি সেফ সাইডে থাকবেন। আচ্ছা, আমি আবারও বলছি, ফাউন্ডেশন ব্যাচ 1 এটা হচ্ছে এপ্রিল 23 জন্য, ফাউন্ডেশন ব্যাচ 2 হচ্ছে অগাস্ট 23 জন্য। ডিটেলস আমরা পড়াবো, যা যা লাগে আপনার, যা যা দরকার, পাস মেডিসিন, পাস টেস্ট, পাস পেপার, সবই পড়ানো হবে। আমরা ডিটেলস পড়াবো এবং কনসেপশন ক্লিয়ার করে পড়াবো। এই জন্য আমরা ক্লাসের সংখ্যা অনেক বেশি রেখেছি। এপ্রিল 23 জন্য 7 মাস ডিউরেশন এবং অগাস্ট 23 জন্য ডিউরেশন হচ্ছে 10 মাস। 7 মাস 10 মাস এই প্রিপারেশন নিলে আপনি আপনার বেসিক যেমনই হোক না কেন ইনশাল্লাহ পাস করতে পারবেন। স্টার্টস ফ্রম, 2টা ব্যাচই শুরু হচ্ছে স্টার্টস ফ্রম 18 অক্টোবর। হ্যাঁ, আমরা 10 অক্টোবর থেকে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু অনেকেই বলেছেন যে ভাই আমরা একটু দেরিতে শুরু করতে চাই। 18 অক্টোবর থেকে ইনশাল্লাহ আমরা আমাদের এই 2টা ব্যাচই শুরু করব। ফাউন্ডেশন ব্যাচ 1 এর জন্য সময় পাচ্ছি আমরা 7 মাস, ফাউন্ডেশন ব্যাচ 2 এর জন্য সময় পাচ্ছি আমরা 10 মাস। 7 মাস আর 10 মাসে ইনশাল্লাহ আমরা খুব ভালো প্রিপারেশন নিতে পারবো। খরচ একদম কম, 40-50 হাজার টাকা আমরা নিব না। 7 মাসের জন্য আমরা নিচ্ছি মাত্র 14,000 টাকা, আর 10 মাসের কোর্সের জন্য নিচ্ছি মাত্র 18,000 টাকা, এবং প্রত্যেকটারই ইনস্টলমেন্টে দিতে পারবেন। হ্যাঁ, ইনস্টলমেন্টে দেওয়ার সুযোগ থাকছে আপনার 14,000 টাকা। এটা 7 মাসের কোর্সটা আপনি 2টা ইনস্টলমেন্টে দিতে পারবেন। এছাড়া যারা হচ্ছে একবারে পে করবেন তাদের জন্য 13K, তাদের জন্য আরো 1,000 টাকা ডিসকাউন্ট। যারা এখানে একবারে পে করবেন, এককালীন পে করলে 17K, তাদের জন্য আরো 1,000 টাকা ডিসকাউন্ট। মানে আমরা চেষ্টা করছি আপনাদের যাতে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বার্ডেন না থাকে, এবং আপনাদের এডমিশন এটা অ্যাপ্লাই করার জন্য বা পরবর্তীতে অন্যান্য কাজের জন্য যতটুকু সম্ভব হেল্প আমরা আপনাদেরকে করব। হ্যাঁ, এটা নিয়ে পরবর্তীতে প্রয়োজনে আমরা আবার বলবো। আমরা আমাদের ক্লাসে ফিরে যাই। আমাদের ব্যাচ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, যে এই ফাউন্ডেশন ব্যাচ 1 বা ফাউন্ডেশন ব্যাচ 2 নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা। আপনাদেরকে আমরা এইটা গ্যারান্টি দিতে পারি, আপনি যদি এই 2টা ব্যাচের সাথে লেগে থাকেন ইনশাল্লাহ আপনি এমআরসিপি পার্ট 1 পাস করতে পারবেন, যে কোনো একটা ব্যাচই আপনি থাকেন না কেন। যারা একটু সময় নিয়ে প্রিপারেশন নিতে চান তাদের জন্য অগাস্ট 23 ফাউন্ডেশন ব্যাচ 2, আর যারা একটু কম সময় ফাউন্ডেশন ব্যাচ 1
এটা 7 মাসের, আর এর পরেরটা হচ্ছে 10 মাসের প্রিপারেশন। আচ্ছা, এখন আমরা চলে আসি মারফান সিনড্রোম নিয়ে পাস মেডিসিনে যা যা আছে। প্লিজ যারা ক্লাসে যুক্ত আছেন, অনুরোধ করব দয়া করে আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদেরকে জানাবেন। যারা যুক্ত আছেন তাদের মধ্যে মাত্র মানে 10% মনে হয় কমেন্ট করেছে। দয়া করে মেডিকেল কলেজের নাম এবং সেশনটা একটু কমেন্ট করে দেন। ভাইয়া বা আপু, এখানে আপনার খুব বেশি সময় লাগবে না, বাট আমাদের জন্য অনেক উপকার হয়। মেডিকেল কলেজের নাম এবং সেশন আমরা শুরু করতে যাচ্ছি, এবং আপনি নিজেই বুঝতে পারবেন মারফান সিনড্রোম পড়ার জন্য আপনার কতটুকু দরকার। আপনি তো রিউমাটোলজিস্ট না, আপনার জন্য আপনার টার্গেট হচ্ছে এমআরসিপি পার্ট 1 ক্লিয়ার করা। আপনার জন্য মারফান সিনড্রোমের আদ্যপান্ত জানতে হবে এমনটা না। এখানে কতগুলো স্পেসিফিক ইনফরমেশন আছে, এই জিনিসটা যদি আপনি বুঝে পড়েন, আপনি মারফান সিনড্রোম থেকে প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারবেন এমআরসিপি পার্ট 1 এর জন্য। কারণ মারফান সিনড্রোমের উপর অনেক বইও আছে, একটা ডিজিজ নিয়ে একটা বই আছে, এরকম অনেক ডিজিজ নিয়ে অনেক বই আছে, বাট আপনার জন্য এত ডিটেলস লাগবে না, যতটুকু লাগবে আমরা আজকে পড়িয়ে দিব। মেডিকেল কলেজের নাম এবং সেশন কমেন্ট করছেন না অনেকেই, আসলে আমি জানি না আপনারা কমেন্ট করতে লজ্জা পাচ্ছেন কিনা। লজ্জার কিছু নেই, কমেন্ট করলে আমাদের জন্য উপকার হয়। প্লিজ একটু কমেন্ট করবেন মেডিকেল কলেজের নাম এবং সেশন। যারা কমেন্ট করেননি এখনো কমেন্ট করবেন। আমি সরি, একটু সময় নিচ্ছি। মেডিকেল কলেজের নাম এবং সেশন কমেন্ট করার জন্য অনুরোধ করছি আপনাদেরকে। অনেকে করেছেন, অনেকে করেনি। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, মারফান সিনড্রোম, প্রথম কথা হচ্ছে মারফান সিনড্রোম এটা একটা জেনেটিক ডিসঅর্ডার। হ্যাঁ, এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, জেনেটিক, তাই না? জেনেটিক ডিসঅর্ডার। ফাহাদ আল নাহিয়ান, বিজিসি 13-14 সেশন, অনেক অনেক ধন্যবাদ। যারা কমেন্ট করেছেন তাদেরকে আমি আসলেই স্পেশালি ধন্যবাদ দিতে চাই। আচ্ছা, মারফান সিনড্রোম এটা একটা জেনেটিক ডিসঅর্ডার, যেটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স। হ্যাঁ, এবং কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, অটোজোমাল ডমিনেন্ট কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। ফাতিমা ফারজানা কমেন্ট করেছেন 16-17 সেশন ডিএনএমসি, অনেক অনেক ধন্যবাদ। জোবায়ের হোসেন রনি, আমার খুব ভালো লাগছে কমেন্টগুলো দেখে। জোবায়ের হোসেন রনি 17-18 সেশন এসবিএমসি, অনেক ধন্যবাদ ভাইয়া। আপনারা আমার থেকে অনেক জুনিয়র অনেকেই ক্লাসগুলো করছেন, তাদের আগ্রহটাও অনেক বেশি। অনেক ধন্যবাদ, আশা করব ক্লাসটা করে উপকৃত হবে। মারফান সিনড্রোম অটোজোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, এবং এটা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার। এই তিনটা কথা, অটোজোমাল ডমিনেন্ট, জেনেটিক ডিসঅর্ডার, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, মনে থাকবে কিনা? খুব কঠিন কিছু না ভাইয়া। অটোজোমাল ডমিনেন্ট ভার্সেস রিসেসিভ, এটা নিয়ে একটু বললে বেটার হতো ভাইয়া। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, কিন্তু এটা জাস্ট আপনারা তো জানেন যে অটোজোমাল ডমিনেন্ট মানে হচ্ছে কি। দেখেন, ইউজুয়ালি যে কোনো ডিজিজের জন্য আমাদের দুইটা জিন থাকে। হ্যাঁ, ধরেন এটা একটা জিন, এটা একটা জিন। অটোজোমাল ডমিনেন্ট মানে ধরেন এই জিনটা আক্রান্ত, যে কোনো একটা জিন আক্রান্ত হলেই রোগটা প্রকাশ পাবে, এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট। আর অটোজোমাল রিসেসিভ মানে হচ্ছে দুইটা জিনই অসুস্থ থাকতে হবে। এখানে একটা জিন অসুস্থ থাকলে রোগ প্রকাশ পাবে, এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট। আর অটোজোমাল রিসেসিভ হচ্ছে দুইটা জিনই অসুস্থ থাকতে হবে। তাহলে অটোজোমাল ডমিনেন্টটা বেশি খারাপ কেন? যে কোনো একটা জিন অসুস্থ হইলেই ডিজিজটা প্রকাশ পাচ্ছে, এটা অটোজোমাল ডমিনেন্ট। আর অটোজোমাল রিসেসিভ হচ্ছে দুইটা জিনই অসুস্থ থাকতে হবে, তাই না? মানে মা বাবা দুজনেরই এই জিন থাকতে হবে। হ্যাঁ, তবে সুবিধা আছে অসুবিধা আছে। অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ কিভাবে মনে রাখবেন এটা আমি সূত্র আপনাদেরকে বলে দিব, তবে আজকে ক্লাসে আমি এটা নিয়ে বলতে গেলে সময় যাবে, দরকার নাই। অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ যে কোনো পরীক্ষার জন্য খুবই 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 ইম্পর্টেন্ট, ইভেন এমআরসি পার্ট 1 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সো এই জন্য আপনারা একটু খেয়াল রাখবেন অটোজোমাল ডমিনেন্ট, অটোজোমাল রিসেসিভ মনে রাখার কিছু নিয়ম আছে, কিছু সূত্র আছে, আমি আপনাদেরকে পরে বলে দিব। আচ্ছা, যারা এখনো কমেন্ট করেননি প্লিজ মেডিকেল কলেজের নাম এবং সেশন প্লিজ কমেন্ট করবেন। অনেকেই ক্লাস করছেন কিন্তু কমেন্ট করছেন। আচ্ছা, আর ফাউন্ডেশন ব্যাচ 1 যারা আর 2 এ নিয়ে আবার একটু বলি, যারা নতুন যুক্ত হয়েছেন, ফাউন্ডেশন 1টা এপ্রিল 23 এর জন্য ডিউরেশন 7 মাস, মাত্র 14,000 টাকা, দুইটা ইনস্টলমেন্টে দিতে পারবেন, মানে 7,000 প্লাস 7,000। এখন 7,000 টাকা দিয়ে ভর্তি হতে পারবেন, পরবর্তীতে 3 মাস পরে আরো 7,000 টাকা দিতে পারবেন। ফাউন্ডেশন ব্যাচ 2 অগাস্ট 23, মানে 10 মাস সময় থাকবে। আমরা ডিটেলস ইলাবোরেটলি পাস মেডিসিন, পাস টেস্ট সবই পড়াবো, মাত্র 18,000 টাকা পেমেন্ট, 6K ইন্টু 3, 3 মাস পর পর 6,000 টাকা করে দিলেই আপনি এই ব্যাচটা কন্টিনিউ করতে পারবেন। তিনটা ইনস্টলমেন্ট, খুবই সহজ
ফাইন্যান্সিয়াল দিক দিয়ে খুবই সহজ, পেমেন্টের সিস্টেম রেখেছি আমরা। আচ্ছা, মারফান সিন্ড্রোম, হাবিবা ইসলাম কমেন্ট করেছেন এমআরএমসি 14-15 সেশন, অনেক ধন্যবাদ আপু। ফাতিমা ফারিহা এসবিএমসি 16-17 সেশন, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা চলে আসি আমাদের যে ইনফরমেশনগুলো জানতে হবে। দেখেন এমআরসি পার্ট 1-এ তারা কিন্তু জেনেটিক জিনিসগুলো বা মলিকুলার জিনিসগুলো তারা পছন্দ করে। হ্যাঁ, তারা মলিকিউলার ইনফরমেশনগুলো পছন্দ করে, কারণ এটা তাদের রিসার্চ পারপাসে লাগে। আমাদের তো রিসার্চ পারপাসে এত দরকার নাই, ওদের রিসার্চ পারপাসে এই জিনিসগুলো লাগে, এই জন্য জেনেটিক জিনিসগুলো ওরা পছন্দ করে। দেখেন, ইট ইজ কজড বাই ডিফেক্ট ইন দা FBN1 জিন। জিনের নাম কি? FBN1 জিন। কত নাম্বার ক্রোমোজোমে অবস্থিত? ক্রোমোজোম নাম্বার 15। জিনের নাম কি? FBN1। কত নাম্বার ক্রোমোজোমে? 15। আর প্রোটিনের নাম কি? 5 বিলিয়ন 1। এই 5 বিলিয়ন 1 এর সংক্ষিপ্ত রূপই হচ্ছে FBN1। তাহলে জিনের নাম কি বলেন তো? FBN1। প্রোটিনের নাম কি? 5 বিলিয়ন। আর ক্রোমোজোম কত নাম্বার? 15 নাম্বার ক্রোমোজোম। খুবই সহজ, কঠিন কিচ্ছু না। আচ্ছা, ইট এফেক্টস অ্যারাউন্ড 1 in 3000 পিপল। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তারপরও জাস্ট আমি আপনার ইনসিডেন্সটা একটু জেনে রাখতে পারেন। 3000-এর মধ্যে একজনে হয়, খুব আনকমন না, খুব কমন না, খুব আনকমন না। আবার দেখেন, ক্রোমোজোম 15, আমাদের 15 নাম্বার ক্রোমোজোমের একটা জিন আছে FBN1। এই জিনটা 5 বিলিয়ন নামক প্রোটিন তৈরি করে, 5 বিলিয়ন 1। তাহলে জিনের নাম FBN1, প্রোটিনের নাম 5 বিলিয়ন 1, আর হচ্ছে ক্রোমোজোম হচ্ছে 15। মনে থাকবে কিনা? এগুলা কাজে লাগবে, এটা পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে এটা হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে ডিফেক্ট হলে, এই জিনে বা এই ক্রোমোজোমে এই প্রোটিন তৈরিতে ডিফেক্ট হলে যে রোগটা হবে, এটাই হচ্ছে মারফান সিনড্রোম। মনে থাকবে? ক্লাসটা মনোযোগ দিয়ে করেন, ক্লাস করলে সব মনে থাকবে এবং প্রশ্নগুলো দেখবেন যে নিজে নিজে অ্যান্সার করতে পারছে। ক্লাস করার পরে যদি কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারেন, তার মানে আপনার ক্লাসটা করে লাভ হয়েছে, ক্লাসটা করে আপনার উপকার হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটা পেশেন্ট দেখি। আচ্ছা, আপনি দেখেন মারফান সিনড্রোমের একটা পেশেন্ট, এখানে আপনার কাছে কি মনে হচ্ছে? এই লোকটার অ্যাবনরমালিটি কি দেখেন তো। গ্রসলি আমি বলতে পারি হাইটটা একটু লম্বা মনে হচ্ছে, তাই না? হাইটটা একটু বেশি মনে হচ্ছে। হাতগুলো একটু অস্বাভাবিক লম্বা না? দেখেন, আপার লিম্বগুলো একটু অস্বাভাবিক লম্বা না? হাইটের থেকেও আপার লিম্বগুলো একটু অস্বাভাবিক লম্বা, তাই না? দেখেন, অনেক লম্বা। আমাদের হাত বা যদি আমরা এক্সটেন্ড করি তাহলে কিন্তু এত লম্বা ইউজুয়ালি হয় না, তাই না? কিন্তু এই লোকটার হাত আপনি দেখেন অনেক লম্বা, এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত দেখবেন যে অনেক লম্বা, তাই না? আচ্ছা, দেখেন, যারা ক্লাস করছেন আমি অনুরোধ করব ভাই ক্লাসটা পুরোপুরি করেন। একবার ঢুকলেন একবার বের হলেন, একবার ঢুকলেন একবার বের হলেন, এরকম করে কিন্তু ক্লাস হয় না। অনলাইন ক্লাসে এমনিতেই খুব বেশি মনোযোগ রাখা অনেক ক্ষেত্রে অনেকের জন্য টাফ হয়ে যায়। আপনি একটু চেষ্টা করলেই মনোযোগ রাখতে পারবেন। হ্যাঁ, কিন্তু একবার ঢুকলেন একবার বের হলেন এভাবে করে ক্লাস করার আসলে কোনো মানে হয় না। হ্যাঁ, ক্লাসটা একটু মনোযোগ দিয়ে পুরোটা করার চেষ্টা করেন, আশা করি বোরিং লাগবে না। তাহলে তার হাতটা একটু বেশি লম্বা লাগতেছে, সে একটু লম্বা, তার আপার লিম্বগুলো একটু বেশি লম্বা। এখন চলে আসি আমরা মারফান সিনড্রোমের ফিচার। এক্ষুনি আপনাকে মুখস্থ করতে হবে না, অনেকগুলো ফিচার আছে, ফিচারগুলো আমি একসাথে লিখেছি, মুখস্থ করতে হবে না। আমি একবার এখন রিডিং পড়বো, পরবর্তীতে প্রত্যেকটা ফিচার আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো। দেখেন, প্রথম কথা হচ্ছে টল স্টেচার উইথ, সরি, আমি প্রত্যেকটা ফিচার কিন্তু বুঝিয়ে বলবো আপনাদের, সো প্যারা নেই। হ্যাঁ, টল স্টেচার উইথ আর্ম স্প্যান টু হাইট রেশিও 1.05, মানে আর্ম স্প্যান ইস টু হাইট, এই দুইটা রেশিও কি মোর দেন 1.05। আমাদের ক্ষেত্রে সাধারণত 1 বা তার থেকে নিচে থাকে, আর তাদের ক্ষেত্রে 1.05 এর থেকে বেশি, মানে আর্ম স্প্যানটা বেশি। দেখেন, হাতগুলা অনেক লম্বা, আপার লিম বা হাতগুলা অনেক লম্বা, আর্ম স্প্যানটা অনেক লম্বা। আচ্ছা, এরপরে আমি চলে আসি অ্যারাকনোডেকটাইলি। অ্যারাকনোডেকটাইলি মানে কি আমি পরে বুঝিয়ে বলছি। অ্যারাকনো মানে হচ্ছে মাকড়সা, মানে মাকড়সার মতো লম্বা হাত। চোখে কি প্রবলেম থাকবে? আপওয়ার্ড লেন্স ডিসলোকেশন, এটাকে আমরা বলি সুপেরো টেম্পোরাল একটোপিয়া লেন্টিস। এখন জাস্ট রিডিং করছি, এখন প্যারা নেওয়ার কিচ্ছু নাই, এখন প্রেশার নিতে হবে না, রিডিং করছি, আমি সব কিছু বুঝিয়ে বলি। হাইয়ার্ড প্যালেট, পেকটাস এক্সক্যাভাটাম, স্কোলিওসিস মোর দেন 20 ডিগ্রিজ, হার্টের সমস্যা সবচেয়ে ইম্পর্টেন্ট। ডাইলেটেশন অফ অ্যাওরটিক সাইনাসেস, 90% ক্ষেত্রে এটা দেখা যায়, which may lead to aortic aneurysm, aortic dissection, aortic regurgitation, mitral valve prolapse। লাংসে কি হবে? রিপিটেড নিউমোথোরাসিস। আমি শরীরের উপর থেকে নিচ পর্যন্ত বলছি। ডুরাল অ্যাক্টেশিয়া, বেলুনিং অফ দ্য ডুরাল স্যাক এট দ্য লাম্বোসেক্রাল লেভেল। পেস প্লেনাস, এই যে এখানে পেস প্লেনাস,
হ্যাঁ, প্রত্যেকটা জিনিস
আচ্ছা এখন আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। দেখতে পাচ্ছেন কিনা প্লিজ জানাবেন যারা। অনিক আহমেদ বলেছেন নাও ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা আবার শুরু করলাম। অনেকে আসলে আচ্ছা যদি কোনো প্রবলেম হয় প্লিজ জানাবেন। আচ্ছা আমি আবার শুরু করছি প্লিজ। আমি সরি, আমি খুবই দুঃখিত আমাদের টেকনিক্যাল প্রবলেমের জন্য। আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা আমি শুরু করছি। খুবই দুঃখিত, আমি আসলে একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। এখন আশা করছি শুনতে পাচ্ছেন সবাই। যদি শুনতে না পান বা কোনো ধরনের প্রবলেম হয় প্লিজ আবার জানাবেন। হ্যাঁ, একটু কমেন্ট করলেই হবে। দেখেন, প্রথম কথা হচ্ছে এখানে মারফান সিনড্রোমের পেশেন্টদের টল স্ট্রেচার হয়, মানে তারা দেখতে একটু লম্বা হয়। আর্ম স্প্যান টু হাইট রেশিও 1.05 হয়, মানে লম্বা লম্বা হাত, লম্বা লম্বা হাত এবং লম্বা লম্বা আঙ্গুল। বাংলায় লিখে দিলাম লম্বা লম্বা আঙ্গুল। অ্যারাকনোডেকটাইলি, অ্যারাকনোডেকটাইলি মানে কি? অ্যারাকনো কথাটার মানে আপনারা জানেন কিনা আমি জানি না। অ্যারাকনোডেকটাইলি, অ্যারাকনো মানে হচ্ছে মাকড়সা, মনে রাখবেন। এটা জাস্ট বোঝার জন্য আপনাকে বলছি। অ্যারাকনো মানে হচ্ছে মাকড়সা। একটা মাকড়সার ছবি আঁকার চেষ্টা করি। মাকড়সা আমরা চিনি কি হবে, যে লম্বা লম্বা এরকম থাকে না? আসলে পাগুলা একটু যা হয়ে গেল, 8টা পা থাকে এরকম, তাই না? মাকড়সার পা গুলো এরকম লম্বা লম্বা থাকে না? তাহলে অ্যারাকনো মানে হচ্ছে মাকড়সার মতো লম্বা লম্বা পা, আর ডেকটাইলি মানে হচ্ছে আঙ্গুল। অ্যারাকনোডেকটাইলি মানে হচ্ছে মাকড়সার পা যেরকম লম্বা লম্বা থাকে, তার আঙ্গুলগুলো এরকম লম্বা লম্বা থাকে। তাহলে দেখেন এই যে এইখানে দেখেন, হাতের তুলনায় এইখানে আঙ্গুলগুলো অনেক লম্বা। ঠিক আছে, আঙ্গুলগুলো অনেক লম্বা লম্বা। তাহলে আপনি যদি একটা পেশেন্টের আঙ্গুলগুলো দেখেন অনেক লম্বা লম্বা, তাহলে কিন্তু আপনি মারফান সিনড্রোম, এই কথাটা আপনি একটু মাথায় রাখতে পারেন। হ্যাঁ, মারফান সিনড্রোমের পেশেন্টদের আঙ্গুল অনেক লম্বা লম্বা থাকে। মনে থাকবে কিনা? তাহলে আমরা আবার দেখি। টল স্ট্রেচার সাথে আর্ম স্প্যান টু হাইট রেশিওটা অনেক বেশি। অ্যারাকনোডেকটাইলি মানে লম্বা লম্বা আঙ্গুল। ঠিক আছে, মনে থাকবে? এই দুইটা কথা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা চলে আসি আইস, চোখ থেকে শুরু করি। চোখে হচ্ছে আপওয়ার্ড লেন্স ডিসলোকেশন, এটা খুবই ইম্পর্টেন্ট। সুপেরো টেম্পোরাল একটোপিয়া লেন্টিস। ধরেন এই হচ্ছে চোখ। হ্যাঁ, এই হচ্ছে চোখ। চোখের ভেতরে লেন্স, এখন লেন্সটা তো আসলে ভেতরে এইভাবে দেখানো সম্ভব না। নর্মালি ধরেন থাকার কথা এইখানে, কিন্তু এটা সুপেরো টেম্পোরাল একটোপিয়া লেন্টিস, মানে উপরের দিকে এবং টেম্পোরাল দিকে, উপরের দিকে এবং এই এই জায়গায় এরকম ভাবে লেন্সটা সরে যাবে। এটাকে বলা হচ্ছে সুপেরো টেম্পোরাল একটোপিয়া লেন্টিস। তাহলে চোখে আমরা তিনটা মনে রাখবো। একটা হচ্ছে আপওয়ার্ড, মানে সুপেরো টেম্পোরাল একটোপিয়া লেন্টিস, মানে সুপেরো টেম্পোরাল দিকে লেন্সটা ডিসলোকেটেড হয়ে যাবে। ব্লু স্কেরা থাকবে। স্কেরাটা কি রকম থাকবে? ব্লু। আর মায়োপিয়া থাকবে, মানে সে দূরের জিনিস দেখতে সমস্যা হবে, ক্ষীণ দৃষ্টি। দূরের জিনিস দেখতে সমস্যা হবে, কাছের জিনিস সহজে দেখতে পারবে। হাই আর্ট প্যালেট। তাহলে চোখে পাইলাম কি? চোখে তিনটা জিনিস পাইলাম। এক নাম্বার আপওয়ার্ড লেন্স ডিসলোকেশন, আপওয়ার্ড সুপেরোটেম্পোরাল লেন্স ডিসলোকেশন। ব্লু স্ক্লেরা, মানে একটু হালকা নীল রঙের স্ক্লেরা, মায়োপিয়া। আর প্যালেটে আমরা কি পাচ্ছি? মুখের ভিতরে হাই আর্ক প্যালেট। আমার কথা বুঝতে পারছেন কিনা আমি জানি না, আসলে আমার কথা বুঝতে পারছেন কিনা।
মাঝখানে আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, অনেকে ডিসকানেক্টেড হয়ে গেছেন, আমি খুবই দুঃখিত। খুবই দুঃখিত আসলে, আপনাদের হয়তো একটু প্রবলেম হচ্ছিল। তাহলে চোখে তিনটা জিনিস, আপওয়ার্ড লেন্স ডিসলোকেশন, সুপেরোটেম্পোরাল একটোপিয়া লেন্টিস, ব্লু স্ক্লেরা মায়োপিয়া, আর হাই আর্ট প্যালেট। প্যালেট কি হবে? হাই আর্ট থাকবে, মানে অনেক উপরের দিকে প্যালেট থাকবে। এখন আমরা ছবি দেখি, মনে থাকবে আমাদের, এই যে দেখেন এটা হচ্ছে লেন্স, লেন্সটা থাকার কথা এইটুক, কিন্তু লেন্সটা সরে গেছে, এই যে দেখেন। পারভেজ মুগ্ধ বলছেন ক্লিয়ার ভাইয়া, অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে। কোনো সমস্যা হলে জানাবেন। হ্যাঁ, এজ অফ ডিসলোকেটেড ন্যাচারাল লেন্স উইথ ক্যাটারাক্ট। ঠিক আছে, এখানে পেশেন্টের চোখের লেন্সটা একটু উপরের দিকে এবং টেম্পোরারি ডিসলোকেটেড হয়ে যায়। এই যে নর্মালি এখানে থাকার কথা, কিন্তু এখানে একটু উপরের দিকে, এবং পেশেন্টের চোখে কিন্তু ক্যাটারাক্ট থাকতে পারে। এই যে সাদা সাদা, এটা হচ্ছে লেন্সের মধ্যে ক্যাটারাক্ট। তাহলে এটা হচ্ছে আপনার সুপেরো টেম্পোরাল একটোপিয়া লেন্টিস। এরপরে চলে আসি আমরা হাই আর্ট প্যালেট। এই দেখেন, আমি জানি না এখানে বুঝতে পারতেছি না, প্যালেটটা নর্মালি এরকম ভাবে একটু আর্ট থাকে, কিন্তু এখানে আরেকটা বেশি হবে। অনেকে আহমেদ বলেছেন হাই আর্ট প্যালেট। হাই আর্ট প্যালেট মানেটা কি? হাই আর্ট প্যালেট মানেটা হচ্ছে প্যালেটটা বেশি বাঁকানো থাকে। আমাদের প্যালেটটা বাঁকানো, আমাদের প্যালেটটা কি এরকম থাকে, ঠিক আছে? আর ওদের প্যালেটটা থাকে এই যে এরকম গম্বুজের মতো হয়ে যায়। এই যে দেখেন এখানে, আমি জানি না ছবিটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, প্যালেটটা একটু উপরের দিকে উঠে গেছে। হ্যাঁ, মানে একটু গভীর, উপরের দিক দিয়ে গভীর, মানে উচ্চতাটা বেশি হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। ছবিটা দেখেন তাহলে। নর্মাল কেমন? নর্মাল প্যালেটটা থাকবে এরকম, এই যে এরকম। আমাদের প্যালেটটাও কিন্তু একটু বাঁকানো। আর মারফান সিনড্রোমের প্যালেটটা কেমন? এই যে এরকম, বেশি আর্ট, গম্বুজের মতো আর্ট। এটাই হচ্ছে হাই আর্ট প্যালেট। আশা করি অনিক আহমেদ বুঝতে পেরেছেন, তারপরে না বুঝলে আমাকে জানান। আচ্ছা, এখন আমরা চলে আসি এর পরের ফিচার, পেকটাস এক্সক্যাভাটাম এবং স্কোলিওসিস। এই দুটো হচ্ছে বোনের ফিচার, এগুলোকে একসাথে বলছি। বোনে আমরা দুই ধরনের ফিচার দেখতে পাবো, পেকটাস এক্সক্যাভাটাম আর হচ্ছে স্কোলিওসিস। এই দুইটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি। আচ্ছা, আপনাদের কি আমি জানি না আপনাদের দেখতে সমস্যা হচ্ছে কিনা, দেখতে সমস্যা হলে অবশ্যই অবশ্যই জানাবেন। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, পেকটাস এক্সক্যাভাটার এটা হচ্ছে বুকের খাঁচাটা গভীরে ঢুকে যাওয়া বা নিচের দিকে ঢুকে যাওয়া। আমি সবই দেখাচ্ছি। স্কোলিওসিসটা হচ্ছে সাইডে সাইডে যদি আমাদের পাশাপাশি যদি আমাদের মেরুদণ্ডটা বেঁকে যায়। এই যে দেখেন, এটা হচ্ছে পেকটাস এক্সক্যাভাটাম, আর এখানে ডেবে গেছে, দেখতে পাচ্ছেন কিনা? এই যে একটু ডেবে গেছে। আর যদি উপরের দিকে উঠে যেত, মানে ফোলা থাকতো, তাহলে এটাকে আমরা বলতাম পেকটাস কেরিনেটাম। তাহলে পেকটাস এক্সক্যাভাটাম ইটস এ ফিচার অফ মারফান সিনড্রোম। পেকটাস এক্সক্যাভাটাম এটা হচ্ছে মারফান সিনড্রোমের একটা ফিচার। বলে থাকবে কিনা? এই যে এটা হচ্ছে পেকটাস এক্সক্যাভাটাম, মানে বুকের যে খাঁচাটা আছে, আমাদের যে স্টার্নাম আছে, স্টার্নামটা একটু নিচের দিকে ডেবে যাবে, রিবগুলো একটু নিচের দিকে ডেবে যাবে। চলে আসি আমরা স্কোলিওসিস। এই যে দেখেন, এই যে স্পাইনটা যদি পাশাপাশি বেঁকে যায়, এই যে নর্মালি স্পাইন থাকে এভাবে, মানে যদি পেছন থেকে দেখেন, কিন্তু পাশাপাশি যে কোনো একদিকে যদি এইভাবে বেঁকে যায় বা এই দিকে বেঁকে যায়, পেছন থেকে দেখলে মানে সাইডে সাইডে, এই যে দেখেন এখানে সোজা না থেকে একটু এই দিকে বেঁকে গেছে, তাহলে এটাকে বলা হচ্ছে স্কোলিওসিস। এটা হচ্ছে মোর দেন 20 ডিগ্রি হইতে হবে। কত? 20 ডিগ্রি থেকে বেশি। যদি আমরা কোণের হিসাব করি, তাহলে এটা 20 ডিগ্রি থেকে বেশি হতে হবে। আমি আবারও বলছি, স্কোলিওসিস মানে কি? যখন আমাদের মেরুদণ্ড সাইড টু সাইড বা পাশাপাশি বেঁকে যায়, এটাকে বলা হয় স্কোলিওসিস। যদি সামনের দিকে বেন্ড হয়ে যায়, এটাকে কি বলে বলে জানেন কিনা আপনারা? কাইফোসিস, তাই না? সামনের দিকে বেন্ড হলে। পেছনের দিকে যদি আমাদের মেরুদণ্ড বেন্ড হয়ে যায়, ওটাকে কি বলে? লর্ডোসিস। আর সাইড টু সাইড মানে পাশাপাশি যদি বেঁকে যায়, এই যে দেখেন স্পাইনটা পাশাপাশি বেঁকে গেলে এইটাকে বলা হচ্ছে স্কোলিওসিস। এই ছবিটা মনে রাখেন, তাহলে সারা জীবন আপনার মনে থাকবে। অনিক আহমেদ বলেছেন ফানেল চেস্ট। ইয়েস, ভেরি গুড। এটা আরেকটা নাম হচ্ছে ফানেল চেস্ট। এখন চলে আসি হার্টে। হার্টে কয়েকটা প্রবলেম হয়, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ডাইলেটেশন অফ দ্য এওরটিক সাইনাসেস। এখন এওরটিক সাইনাস কি আর ডাইলেটেশন কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা 90% ক্ষেত্রে দেখা যায়। তাহলে সবচেয়ে কমন হার্ট প্রবলেম হচ্ছে ডাইলেটেশন অফ দ্য এওরটিক সাইনাসেস। এওরটিক রুটে কিছু সাইনাস থাকে। এই সাইনাস গুলা যদি ডাইলেটেশন হয়ে যায়, এটাকে বলা হচ্ছে ডাইলেটেশন অফ এওরটিক সাইনাস, which may lead to aortic aneurysm, aortic dissection,
অ্যাওর্টিক রিগার্জিটেশন। তাহলে অ্যাওর্টিক সাইনাসের ডাইলেটেশনের কারণে অ্যাওর্টিক অ্যানিউরিজম হতে পারে, অ্যাওর্টিক ডাইসেকশন হতে পারে, অ্যাওর্টিক রিগার্জিটেশন হতে পারে। অ্যাওর্টিক যত সমস্যা আছে কম বেশি সবই হয়। এছাড়া মাইট্রাল ভালভ প্রলাপস এটা হতে পারে 75% ক্ষেত্রে। আর লাংসে হচ্ছে রিপিটেড নিউমোথোরাসিস, মানে নিউমোথোরাক্স হবে বারবার। তাহলে হার্টে কি হবে? হার্টে একটা কথা মনে রাখলে, অ্যাওর্টিক রুট ডাইলেটেশন বা ডাইলেটেশন অফ দ্য অ্যাওর্টিক সাইনাসেস, এটা 90% ক্ষেত্রে দেখা যায়। ডাইলেটেশন অফ দ্য অ্যাওর্টিক সাইনাসেস এটা 90% ক্ষেত্রে দেখা যায়, যেটা থেকে অ্যাওর্টিক অ্যানিউরিজম হতে পারে, অ্যাওর্টিক ডাইসেকশন হতে পারে, অ্যাওর্টিক রিগার্জিটেশন হতে পারে। এছাড়া মাইট্রাল ভালভ প্রলাপস হতে পারে। এখন আমরা ছবি দেখব। এই যে দেখেন, অ্যাওর্টিক রুটে কিছু সাইনাস থাকে, এই সাইনাসগুলোকে বলা হয় সাইনাসেস অফ ভালসালভা। এই সাইনাসগুলো একটু দেখে রাখেন। হ্যাঁ, এত কিছু আমাদের ডিটেইলস জানতে হবে না, জাস্ট মনে রাখেন এখানে অ্যাওর্টিক রুটে 3টা সাইনাস থাকে, সাইনাসেস অফ ভালসালভা বলা হয় এটাকে। এই সাইনাসগুলা ডাইলেটেশন হয়ে যায়, মানে এতটুকু এখানে যতটুকু আছে এটার থেকে বড় হয়ে যাবে, ডাইলেটেশন। এই যে এরকম ডাইলেটেশন হয়ে যায়। দেখি আমরা ছবি, এই যে দেখেন নরমাল অ্যানাটমি, এটা হচ্ছে অ্যাওর্টিক রুট। খুব ভালো করে খেয়াল করেন, একবার দেখবেন সারা জীবন মনে থাকবে। এই হচ্ছে ডাইলেটেড অ্যাওর্টিক। এটা কিন্তু মারফান সিনড্রোমে অ্যাওর্টিক রুটের সাইনাসগুলো ডাইলেটেড হয়ে যায়। অ্যাওর্টিক রুট মানে এখানে সাইনাস থাকে, এই অ্যাওর্টিক রুটের ডাইলেটেশন হয়ে যায়। ডাইলেটেড অ্যাওর্টিক রুট আমরা মারফান সিনড্রোমে পাবো, মনে থাকবে কিনা? এটা হচ্ছে নরমাল, এটা হচ্ছে আপনার আমার, এটা হচ্ছে নরমাল, আর এটা হচ্ছে মারফান সিনড্রোমে। একদম পানির মতো পরিষ্কার। দেখেন এখানে নরমালি এতটুকু থাকে, মারফান সিনড্রোমে এটা ডাইলেটেড এরকম মোটা হয়ে যায়। হ্যাঁ, মারফান সিনড্রোমে কি হয়? ডাইলেটেড হয়ে যায় মানে মোটা হয়ে যায়, মনে থাকবে কিনা? আর অ্যাওর্টিক রুট ডাইলেটেশন হওয়ার কারণে পরবর্তীতে অ্যাওর্টিক অ্যানিউরিজম হতে পারে, এখান থেকে অ্যাওর্টিক ডাইসেকশন হতে পারে, অ্যাওর্টিক রিগার্জিটেশন হতে পারে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। পরে চলে আসি আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে নিউ ম্যাটার। তাহলে ডুরা ম্যাটার আছে না, এই ডুরা ম্যাটারের যে স্যাক, যেটা স্পাইনাল কর্ডে থাকে, এইটা বেলুনিং হয়ে যায়, মানে বেলুনের মতো ফুলে যায়, এটাকে বলা হয় ডুরাল একটেসিয়া। তাহলে এটা কোথায় হবে সমস্যাটা? স্পাইনাল কর্ডের চারপাশে। এই যে দেখেন, এটা হচ্ছে স্পাইনাল কর্ড, আর এটা হচ্ছে ডুরাল স্যাক, এটা ফুলে গেছে। এই যে এইখানে ফুলে গেছে, স্পেশালি লাম্বার রিজনে এটা হয়। কোথায়? লাম্বো সেক্রাল লেভেলে, মানে লাম্বার এবং লাম্বো সেক্রাল লেভেলে এটা হয়ে থাকে। এই যে দেখেন, এটা হচ্ছে ডুরাল স্যাকটা এখানে ফুলে গেছে। এই যে দেখেন ডুরাল স্যাকটা এখানে কি হয়েছে? বেলুনের মতো ফুলে গেছে। আপনাদেরকে আরেকটা ছবি দেখেন, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে গ্রেড 1, এখানে একটু ফুলছে, এখানে দেখেন একটু বেশি ফুলছে, এখানে দেখেন অনেক বেশি ফুলছে। এটা হচ্ছে ডুরাল একটেশিয়া। মনে থাকবে কিনা? যারা ক্লাস করছেন, ক্লাসে খুব বেশি লোকজন এখন নাই, তারপরেও যারা ক্লাস করছেন, একজন হইলেও যদি শিখতে পারেন সেটাই আমাদের সার্থকতা। দেখেন ডুরাল একটেশিয়া, এই মুহূর্তে ক্লাসে খুব বেশি নাই, ডুরাল একটেশিয়া। আমরা প্রশ্নের দিকে চলে যাব, আপনারা একটু খেয়াল করেন ডুরাল একটেশিয়া। তাহলে ডুরাল একটেশিয়া জিনিসটা কি? ডুরা ম্যাটারটা যদি, এটা আমরা একটা এমআরআই দেখাচ্ছি, এমআরআই দেখেন ডুরা ম্যাটারটা যদি ফুলে যায় স্পাইনাল কর্ডের, এই যে এখানে ফুলে গেছে, এখানে আরো ফুলে গেছে, বেলুনের মতো ফুলে গেলে এটাকে বলা হচ্ছে ডুরাল একটেশিয়া। মনে থাকবে কিনা? তাহলে মারফান সিনড্রোমের রোগীদের অন্যতম একটা ফিচার হচ্ছে ডুরাল একটেশিয়া। এখন ডুরা ম্যাটার যদি ফুলে যায় তাহলে কি করবে? স্পাইনাল কর্ড, এটা এটা হচ্ছে স্পাইনাল কর্ড, স্পাইনাল কর্ডে চাপ দিবে না? স্পাইনাল কর্ডে চাপ দিলে বিভিন্ন নিউরোলজিক্যাল ফিচার পাওয়া যাবে। হ্যাঁ, ঠিক কিনা? ডুরাল একটেশিয়াতে কি হবে? স্পাইনাল কর্ডে চাপ দিবে, বিভিন্ন নিউরোলজিক্যাল ফিচার্স পাওয়া যাবে। আরেকটা জিনিস আমরা চলে আসি, এটা হচ্ছে পেস প্লেনাস। একদম পায়ে চলে আসি আমরা, পায়ে কি হবে? পেস প্লেনাস হবে। দেখেন পেস প্লেনাস মানে কি? দেখেন আমাদের নর্মাল ফুটে একটা কার্ভ থাকে, একটা আর্চ থাকে, আর্চ, এই আর্চটা লস হয়ে যাবে। এই যে দেখেন, লস অফ ফুট আর্চ বা আর্চ, ঠিক আছে? তাহলে পেস প্লেনাস মানে কি? লস অফ ফুট আর্চ। আমাদের নর্মালি একটা আর্চ থাকে, এই আর্চটা লস হইলে পেস প্লেনাস হয়ে যায়। মারফান সিনড্রোমের পেশেন্টদের কি হবে? পেস প্লেনাস হবে। এই যে দেখেন পেস প্লেনাস। আমাদের পা কি এরকম থাকে? নিজের পা একটু দেখবেন প্রয়োজনে, আমাদের পা কিন্তু এরকম থাকে না, আমাদের পা একটু কার্ভ থাকে, আর পা কি একদম প্লেন হয়ে গেছে, তাই না? এই যে দেখেন এখানে আমাদের পায়ে কি থাকে? একটা আর্চ থাকে, আর এখানে আর্চটা লস হয়েছে, মানে পাটা একদম মাটির সাথে মাঝখানে অংশ লেগে গেছে।
এটা হচ্ছে পেস পেনাস। তাহলে আরো দুই একটা জিনিস এখানে খুব বেশি লাগবে না। লাইফ এক্সপেক্টেন্সি পেশেন্ট হচ্ছে 40 থেকে 50 বছর। তবে এখন আমরা রেগুলার ইকোকার্ডিওগ্রাফি করছি। এই ইকোকার্ডিওগ্রাফি করে আমরা হার্টের যে সমস্যাগুলো ওগুলো আমরা ডায়াগনোসিস করতে পারছি, কার্ডিয়াক প্রবলেমস আমরা আইডেন্টিফাই করতে পারছি, এবং ওষুধ হিসেবে আমরা দিব বিটা ব্লকার। এটা খুব বেশি লাগবে না, বিটা ব্লকার বা এসি ইনহিবিটর আমরা দিয়ে থাকি। ওষুধ কি দিচ্ছি? বিটা ব্লকার, এসি ইনহিবিটর। এইগুলা দেওয়ার কারণে এখন মর্টালিটি কমতেছে, লাইফ এক্সপেক্টেন্সি বাড়তেছে। Aortic dissection and other cardiovascular problems remain the leading cause of death, however. Cause of death. Cause of death. পেশেন্ট কেন মারা যাবে? এটা হচ্ছে এক নম্বর হচ্ছে সিভিএস প্রবলেম, যেমন aortic dissection। মনে থাকবে? তাহলে বাঁচে কতদিন? 40 থেকে 50 বছর। ওষুধ আমরা কি দিব? বিটা ব্লকার, এসি ইনহিবিটর। রেগুলার মনিটরিং করব কিভাবে? ইকো দিয়ে। রেগুলার ইকো মনিটরিং অবশ্যই থেকে করতে হবে। আর মারা যায় কি কারণে? কার্ডিওভাস্কুলার প্রবলেমের কারণে। এখন আমরা প্রশ্নে চলে আসবো। প্রশ্নের উত্তরগুলো আপনারা দিবেন। যারা যারা আছেন প্লিজ একজনও যদি থাকেন একজনও উত্তর দেন, যারা যারা আছেন সবাই অ্যান্সার করবেন। দেখেন আমি একবার প্রশ্নটা পড়ি। A 43-year-old who is noted to have a high arched palate, এটা একটা ফিচার, arachnodactyly and a late systolic murmur present with visual problem। ভিজুয়াল প্রবলেম কেন? ওই যে লেন্সের ডিসলোকেশন আছে, ক্যাটারাক্ট হতে পারে। লেট সিস্টোলিক মারমারটা হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশনের কারণে, ঠিক আছে, ভালভুলার ডিফেক্টের কারণে। Which one of the following eye disorders is the most associated with the underlying condition? তাহলে এখানে তিনটা ফিচার দিছে আপনাকে। এই তিনটা ফিচার দেখে আপনাকে বুঝতে হবে এটা মারফান সিনড্রোমের পেশেন্ট। পরবর্তীতে আপনি এখন অ্যান্সার করেন, which of the following eye disorder is mostly associated with his underlying condition? অ্যান্সার করেন। অনিক আহমেদ বলেছেন aortic dissection and coarctation of aorta কি একই? না, aortic dissection আর coarctation of aorta একই না। aortic dissection মানে হচ্ছে, আচ্ছা প্রশ্নে অ্যান্সার করেন তাহলে আমি বলছি। হ্যাঁ, যারা দেখছেন প্লিজ একটু অ্যান্সার করেন, সহজ। কোশ্চেন নাম্বার 1 লিখে দেখেন। পারভেজ মুগ্ধ অ্যান্সার করেছেন, বাকিরা একটু অ্যান্সার করেন। অনিক আহমেদ অ্যান্সার করেছেন, ধন্যবাদ। তাহলে দেখেন প্রশ্ন কিন্তু খুব কঠিন আসে না, এরকম প্রশ্নই আসবে। প্রশ্নের স্ট্যাম্পটা আরো পেঁচিয়ে দিবে। মানে আপনাকে খেয়াল করতে হবে যে অনেকগুলা ডায়াগনোসিস অনেক ক্ষেত্রে কাছাকাছি থাকতে পারে। প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে প্রশ্নের স্ট্যাম্পটা বা প্রশ্নের যে সিনারিও যেটা আছে এই অংশটুকু আপনাকে অনেক পেঁচাবে, কিন্তু প্রশ্ন কিন্তু খুব কঠিন না। আপনার কনসেপশন ক্লিয়ার থাকলে অ্যান্সার করাটা এত কঠিন না। বাকিদের কাছ থেকে আমি উত্তর আশা করছি। আন্ডারলাইং প্রবলেমে আমরা সবচেয়ে কমনলি কি পাবো চোখের জন্য? পারভেজ মুগ্ধ এবং অনিক আহমেদ অ্যান্সার করেছেন, বাকি যারা যুক্ত আছেন অ্যান্সার করতে পারেন, নাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখেন আমরা পড়েছিলাম যে আই এর মধ্যে সবচেয়ে কমন 3টা প্রবলেম পড়েছিলাম, মনে আছে কিনা? আচ্ছা আই এর 3টা প্রবলেম কেউ লিখতে পারবেন? মনে আছে? আই এর 3টা প্রবলেম পড়েছিলাম, প্লিজ কেউ একজন লিখেন। আই এ আমরা 3টা প্রবলেম পড়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? পারভেজ মুগ্ধ বা অনিক আহমেদ আপনাদের মধ্যে কেউ একজন আমার মনে হয় পারবেন। যতটুকু মনে আছে লিখেন। 3টা প্রবলেম বলেছিলাম। পারভেজ মুগ্ধ আরেকটা লিখেছেন, মায়োপিয়া। ভেরি গুড, মায়োপিয়া ছিল। আরেকটা বলেন। স্ক্লেরার একটা প্রবলেম ছিল, স্ক্লেরার ক্লু দিয়ে দিলাম। মায়োপিয়া অনিক আহমেদ লিখেছেন। স্ক্লেরাতে কি ছিল? স্ক্লেরা কি রকম স্ক্লেরা ছিল? অ্যান্সার করেন। আপনারা পারবেন আমি আশা করছি। আর কেউ কি অ্যান্সার করবেন? একটু অ্যান্সার করার চেষ্টা করেন। পারভেজ মুগ্ধ, ভেরি গুড। অনিক আহমেদ, পারভেজ মুগ্ধ দুজনেই ভালো করছেন। ব্লু স্ক্লেরা, হ্যাঁ। তাহলে এই 3টা, এর মধ্যে সবচেয়ে কমন হচ্ছে সুপেরিয়র টেম্পোরাল একটোপিয়া লেন্টিস। এটা হচ্ছে মোস্ট কমন, মনে রাখবেন। এমআরসি পার্ট 1 এর জন্য মোস্ট কমন জিনিস আমাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট।
তাহলে এখানে মোস্ট কমন কি? সুপেরোটেম্পোরাল একটোপিয়া লেন্টিস। তাসনিম তাসিন পিউ বলেছেন সুপেরোটেম্পোরাল একটোপিয়া লেন্টিস, ব্লু স্ক্লেরা, মায়োপিয়া। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি তিনটাই সঠিক উত্তর দিয়েছেন, অনেক ধন্যবাদ। পরের কোশ্চেনে আমরা চলে যাই। আচ্ছা, আমরা পরের প্রশ্ন চলে যাই। সহজ প্রশ্ন, খুবই সহজ। হোয়াট ইজ দ্য মোস্ট কমন কার্ডিয়াক ডিফেক্ট সিন ইন মারফান সিনড্রোম? কোশ্চেন নাম্বার 2, Q2 লিখে অ্যান্সারটা করেন। ভাই খুবই সহজ প্রশ্ন, এটা আপনাদের পারা উচিত। যারা ক্লাসটা করছেন পুরোটা, তারা অবশ্যই পারা উচিত। যারা আগে অ্যান্সার করেছেন তারা অ্যান্সার করেন। কোশ্চেন নাম্বার লিখে অ্যান্সার করেন। পারভেজ মুগ্ধ অ্যান্সার করছেন, ঠিক আছে, বাট কোশ্চেনটা নাম্বার লিখে অ্যান্সার করেন, সেটা আমাদের জন্য ভালো হয়। কোশ্চেন নাম্বার 2 লিখে Q2। অনিক আহমেদ 2, হ্যাঁ অনিক আহমেদ অ্যান্সার করেছেন, পারভেজ মুগ্ধ অ্যান্সার করেছেন। আচ্ছা, এই দুজন রেগুলার অ্যান্সার করছেন এবং অ্যান্সার সঠিক হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে, মানে ক্লাসটা করে আপনারা ক্যাচ করতে পেরেছেন। তার মানে জিনিসটা খুব কঠিন কিছু না, তাই না? খুব কঠিন কি? আপনাদেরকে এখানে এত সরাসরি আসলে এমআরসিবি পার্ট 1 এর প্রশ্ন এইভাবে এত সরাসরি আসে না। এখানে একদম সরাসরি, যেমন হোয়াট ইজ দ্য মোস্ট কমন কার্ডিয়াক ডিফেক্ট সিন ইন মারফান সিনড্রোম, আপনাকে ঘুরায় পেঁচায় এই কোশ্চেনটাই জানতে চাইবে, কিন্তু একটু ঘুরিয়ে পেঁচিয়ে। হ্যাঁ, কিন্তু আপনার তো বেসিক জিনিস জানতে হবে। মোস্ট কমন কার্ডিয়াক ডিফেক্ট কি, এটা যদি আপনি না জানেন তাহলে তো আপনি অ্যান্সার করতে পারবেন না। তাহলে মোস্ট কমন কি? ডাইলেটেশন অফ দ্য অ্যাওরটিক সাইনাসিস, তাই না? সবাই দুজন অ্যান্সার করেছেন, অনেক ধন্যবাদ, আপনারা ভালো অ্যান্সার করেছেন, উত্তর সঠিক। ডাইলেটেশন অফ দ্য অ্যাওরটিক সাইনাসিস, এটা হচ্ছে 90% ক্ষেত্রে হয়। 90%। আমি আবারও যারা দেখছেন তাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমরা কিন্তু পড়িয়েছিলাম। দেখেন, হার্টের সবচেয়ে কমন সমস্যা হচ্ছে ডাইলেটেশন অফ দ্য অ্যাওরটিক সাইনাসিস। হ্যাঁ, এটা 90% ক্ষেত্রে দেখা যায় এবং ছবিও আমরা দেখিয়েছি। এই যে দেখেন, অ্যাওরটিক সাইনাস এখানে ডাইলেটেশন হয়ে গেছে। নরমালি এরকম থাকে, এখানে এরকম ফুলে গেছে, বেলুনিং হয়ে গেছে বা ডাইলেটেশন হয়ে গেছে। হ্যাঁ, ধন্যবাদ। কোশ্চেন নাম্বার 2 হয়েছে, কোশ্চেন নাম্বার 3 তে চলে যায়। এটা আপনারা বলেন, এটা খুবই সহজ প্রশ্ন, এটা সবারই পারা উচিত, এটা সবারই পারা উচিত। 30-year-old man with a history of mitral valve prolapse, recurrent pneumothorax, low back pain, secondary to scoliosis and pectus excavatum, is considering starting a family. Given the likely diagnosis, what is the mode of inheritance of this condition? এটা খুবই সহজ প্রশ্ন, আপনি তো বুঝতেই পারতেছেন এটা হচ্ছে মারফান সিনড্রোম। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে আপনারা জানিয়ে দেন, কোন টাইপের ইনহেরিটেন্স এটা? খুবই সহজ। কোশ্চেন নাম্বার 3 লিখে অ্যান্সারটা একটু করেন। পারভেজ মুগ্ধ, অনেকে আপনি দুজনে অ্যান্সার করেছেন, অনেক ধন্যবাদ। আমাকে 1 মিনিট সময় দিবেন, আমার ল্যাপটপে একটু চার্জ দিতে হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। অনিক আহমেদ, পারভেজ মুগ্ধ দুজনেই ভালো অ্যান্সার করেছেন। তাহলে এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট, তাই না? মারফান সিনড্রোম মানেই সারা জীবনের জন্য মনে রাখেন, মারফান সিনড্রোম এটা হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট। হ্যাঁ, ঠিক আছে, পরেরটাতে চলে আসি আমরা। কোয়েশ্চেন নাম্বার 4, এটা একটু দেখেন, এটা একটু পড়েন, অ্যান্সার করেন। আচ্ছা, আমি একবার পড়ি রিডিং। 19-year-old man presents with a spontaneous pneumothorax, ঠিক আছে? He is noted to be of slim build with a tall stature and high arched palate. His family who attends the hospital with him have a similar appearance. মানে ফ্যামিলি হিস্ট্রি আছে। We suspect Marfan syndrome. These diseases caused by a mutation in the gene that encodes which following protein. কোন প্রোটিনটার জন্য এটা সমস্যা হয়? কোশ্চেন নাম্বার 4, খুবই সহজ প্রশ্ন। পারভেজ মুগ্ধ অ্যান্সার করতে পেরেছেন, অনিকা আহমেদ অ্যান্সার করেছেন, ধন্যবাদ। আর কেউ যদি চান একটু অ্যান্সার করতে পারেন, অনেকে দেখছেন যারা অ্যান্সার করতে পারেন। আমি দুজনকেই দেখছি যারা রেগুলার অ্যান্সার করছেন, ধন্যবাদ তাদেরকে। কিন্তু বাকিরা কেন অ্যান্সার করছেন না আমি জানি না আসলে।
মানে আমি যাই আসলে আপনারা কি বুঝতে পেরেছেন কিনা আমাকে প্লিজ জানাবেন, ক্লাস করে আপনাদের উপকার হচ্ছে কিনা বা ক্লাসের পড়াটা বুঝতে পারছেন কিনা। আই ফিচারে ক্যাটারেক্ট কি ট্রু হবে? হ্যাঁ, ক্যাটারেক্ট হতে পারে। ক্যাটারেক্ট কিন্তু মারফান সিনড্রোমের পেশেন্টদের ক্যাটারেক্ট হয়। কমন ফিচারের মধ্যে আমরা ক্যাটারেক্টটা একটু পরে বলবো, বাট মারফান সিনড্রোমের পেশেন্টদের ক্যাটারেক্ট হতে পারে। অনিক আহমেদ ভালো প্রশ্ন করেছেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সার দুজন দিয়েছেন। আমরা পড়েছিলাম যে ফাইব্রিলিন 1 মারফান সিনড্রোমের পেশেন্টদের কোন প্রোটিনের সমস্যা হয়? ফাইব্রিলিন 1 জিনের নাম কি ছিল বলতো? জিনের নাম হচ্ছে FBN1। ক্রোমোজোম হচ্ছে ক্রোমোজোম নাম্বার কত? 15। তাহলে জিন FBN1, ক্রোমোজোম নাম্বার 15 এবং ফাইব্রিলিন N1। ঠিক আছে। আচ্ছা, এর পরেরটাতে আমরা চলে আসি। Question number 5. One of your patients who has a family history of Marfan syndrome has recently been diagnosed with the condition. What is the most important investigation to monitor their condition? এটা আপনার নিজেরা বুদ্ধি খাটায় বলেন, একটু বুদ্ধি খাটায় বলেন কি হতে পারে। সবচেয়ে কমন ইনভেস্টিগেশন আমরা কি করব, কেন করব? কোশ্চেন নাম্বার 5 আমরা একদম শেষের দিকে চলে এসেছি। প্লিজ আপনারা একটু অ্যান্সার করেন। পারভেজ মুগ্ধ বলেছেন 5D, পরে বলেছেন 5B। অনিক আহমেদ বলেছেন 5B। ভেরি গুড। অনিক আহমেদ বলেছেন অ্যাওরটিক সাইনাস ডাইলেটেশন দেখব। শুধু অ্যাওরটিক সাইনাস ডাইলেটেশন না, আমাদের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কার্ডিয়াক প্রবলেমস, তাই না? কার্ডিয়াক অ্যাবনর্ম্যালিটিস। এটা কিন্তু স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটি, তাই না? স্ট্রাকচারাল, কার্ডিয়াক স্ট্রাকচারাল, এটা ইলেকট্রিক্যাল না। ঠিক আছে। এটা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইকো। তাহলে একটা মারফান সিনড্রোমের পেশেন্টকে আমি রেগুলার মনিটরিং করব কিসের মাধ্যমে? ইকো দিয়ে মনিটরিং করব, ইকো দিয়ে। হ্যাঁ, তাহলে এটা অ্যান্সার কি হবে? ইকোকার্ডিওগ্রাফি। আবার দেখেন যারা যারা দেখছেন, ওয়ান অফ ইউর পেশেন্টস হু হ্যাজ এ ফ্যামিলি হিস্ট্রি অফ মারফান সিনড্রোম হ্যাজ রিসেন্টলি বিন ডায়াগনোসড উইথ দ্য কন্ডিশন। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন টু মনিটর দেয়ার কন্ডিশন? মনিটর করার জন্য ইকো করব, রেগুলার ইকো করতে হবে। কেন? কারণ ইকো যদি আমি রেগুলার করি তাহলে তার কোনো ধরনের কমপ্লিকেশন, যেমন অ্যাওরটিক রুটের ডাইলেটেশন, অ্যাওরটিক রিগার্জিটেশন, ডাইসেকশন, এগুলো হচ্ছে কিনা আমরা মানে এগুলো আমরা মনিটর করতে পারবো এবং এগুলো আর্লি ডায়াগনোস করতে পারবো, ট্রিটমেন্ট করতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে ক্লাসটা কেমন লাগলো, আসলে এই ধরনের ক্লাসে আসলে আপনাদের উপকার হচ্ছে কিনা সেটা জানাবেন। এবং আমাদের কিন্তু আরো কিছু টার্গেট আছে, যেমন আমরা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং কমপ্লিকেটেড কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। যেমন আমাদের নেক্সট ইচ্ছা আছে ইসিজি নিয়ে কিছু ফ্রি সেশন নেয়ার, সিটি স্ক্যান এমআরআই নিয়ে কিছু ফ্রি সেশন নেয়ার। এবং আপনারা যদি এটা চান আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে হচ্ছে আমরা চেষ্টা করব অবশ্যই এবিজি নিয়ে ফ্রি ক্লাস নেয়ার। বিভিন্ন টপিক, যে টপিকগুলো আপনাদের কাছে কঠিন মনে হয় সেগুলো নিয়ে আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করবো। এবং আপনারা ক্লাস করে উপকৃত হচ্ছেন কিনা সেগুলো জানাবেন, এবং এই ধরনের ক্লাসগুলো আপনারা চান কিনা জানাবেন, এবং এগুলো সবার জন্য ফ্রি থাকবে। তো অনিক আহমেদ বলেছেন ভালো ভাইয়া, ধন্যবাদ। অফকোর্স
আপনাকে অনেক ধন্যবাদ। তো যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আর কিছু বলার নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। অনেকে আহমেদ বলেছেন চেস্ট এক্সরে, অবশ্যই চেস্ট এক্সরে নিয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু ক্লাস নিব খুব দ্রুত। আমি নিজেই নেওয়ার চেষ্টা করব চেস্ট এক্সরে, ইসিজি এগুলো নিয়ে ক্লাস, অথবা আপনাদের যদি অন্য কোনো টপিক নিয়ে আগ্রহ থাকে আপনার কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের জন্য ক্লাস নিতে এবং কনসেপশন ক্লিয়ার করে পড়ানোর জন্য। ভাইয়া রুটিন ক্লাসগুলোতেও কি এরকম ডিটেলস গুছানো পড়ানো হবে? অবশ্যই রুটিন ক্লাসগুলোতেও আমরা ডিটেলস পড়াবো, মানে যে টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে অনেক ডিটেলস পড়ানো হবে। কারণ আমরা চাই আপনারা ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে এমআরসি পার্ট 1 পরীক্ষায় বসেন। এমআরসি পার্ট 1 কিন্তু কোনো ছেলে খেলা না। এখানে 75,000 টাকার মতো একটা বিশাল অ্যামাউন্টের পরীক্ষার ফি। আপনাকে এমনভাবে প্রিপারেশন নিতে হবে যাতে অন্তত এই পরীক্ষাটা আপনি অ্যাপিয়ার করা মানে হচ্ছে আপনি পাস করতে হবে, এরকম একটা প্রিপারেশন নিই। আমরা যেমন এসসিএস পার্ট 1 বা রেসিডেন্সিতে অনেকেই বসেন, দেখলাম এক্সপেরিমেন্ট নিলাম, একটু এক্সপিরিয়েন্স নিলাম, একটু এক্সপেরিমেন্ট করলাম, এই রকম যাদের না হয়। এমআরসি পার্ট 1 পরীক্ষায় বসছেন মানে আপনাকে পাস করতে হবে, সেই চেষ্টা থাকবে। সাজ্জাদ বিন হানিফ ধন্যবাদ ভাইয়া, থ্যাঙ্কস ভাইয়া অনিক আহমেদ। আপনাদের সবাইকেও ধন্যবাদ কষ্ট করে ক্লাসটা করার জন্য। পরবর্তীতে আবার দেখা হবে। শুভরাত্রি।